নমস্কার। সংঘ পরিবারের সমস্ত চালু স্ক্রিপ্ট একদম তাসের ঘরের মতো ঝুর ঝুর করে ভেঙে পড়ছে। তো হাওয়ায় অনেক কিছু উড়ছে, শুনতে পাচ্ছি যে আরএসএস এর প্রধান নাকি বলেছেন যে যুব সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য আর ওই খাকি প্যান্ট ট্যান্ট পরা যাবে না, রঙিন জিনিস পরতে হবে। খবরটা সত্যি কিনা বলতে পারবো না, কিন্তু ভাবতেও ভাল লাগছে যে স্বয়ংসেবকরা লাল নীল রঙের প্যান্ট পরে হাতে লাঠি নিয়ে মার্চ করছেন। তো এই খবরটা সত্যি নাও হতে পারে, কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে মোহন ভগবত তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই জন্য তিনি গিয়েছিলেন মুম্বাইতে এবং তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে যুবকরা বা তরুণরা বিদ্রোহ করেছিল, বিক্ষোভ দেখিয়েছিল, তার মানে এই নয় যে তারা দেশদ্রোহী। একদম স্পষ্ট করে মোটামুটি এই ভাষাতেই বলেছেন। ওদিকে এতদিন ধরে তথাকথিত দেশপ্রেমী ভক্তদের যে স্ক্রিপ্ট ছিল তাতে সবাই ছিল দেশদ্রোহী, যারা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলছে। সে সোনাম ওয়াংচুক থেকে শুরু করে অভিজিৎ দীপকে হয়ে পর্যন্ত পাড়ার ছোটোখাটো ইউটিউবার পর্যন্ত সবাইকে দেশদ্রোহী বলা হতো, অনেককে জেলে টেলে পড়া হয়েছে। এই ছিল স্ক্রিপ্ট। তো এখন স্ক্রিপ্টটা সম্পূর্ণ ভেঙে পড়েছে, কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে ওই পদ্ধতি আর কাজ করবে না। যতই তারা মারার চেষ্টা করেছেন বিক্ষোভ তত বেড়েছে এবং আবার চেষ্টা করলে আরও বাড়তে পারে। ফলে মোহন ভাগবত এখন কার্যত নতুন যে প্রজন্ম আছে তাদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছেন। দরকার হলে এই যে বৃদ্ধরা শাসন ক্ষমতা ধরে বসে আছেন তাদেরকেও দেখে শুনে মনে হচ্ছে উনি বিসর্জন দিয়ে দিতে একদম রাজি ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। তো এই যেখানে অবস্থা, চারদিকে ত্রাহি ত্রাহি রব পড়ে যাওয়া খুব স্বাভাবিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো ক্রমে ম্যানেজ করছেন, যার যেটা উনি পারেন, কাজকর্ম না পারলেও। তো সেই যে গুজে টিভির সামনে আসতেন তার জায়গায় এখন রিল করছেন এবং সেই রিলটা ছোট আকারের করছেন এবং সেখানে কেউ ক্ষমা না চাইলেও সবাইকে ক্ষমা করে দিচ্ছেন। তো প্রধানমন্ত্রী কোনো রকমে গড় একটু একটু করে সামলাচ্ছেন বলে মনে হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারটা আলাদা। ও বিরোধীরা খুব স্পষ্ট করে অভিযোগ করেছেন যে দিল্লির ওই বিক্ষোভের ঘটনায় পুলিশের ভয়ানক লাঠিচার্জ এবং নানা রকম বর্বরতার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি সংসদে আসেননি, বিবৃতি দেননি। আলোচনার দাবি করা হয়েছে এই লাঠি চালানো, পেলেট গান ছড়া ইত্যাদি নিয়ে, কিন্তু সেসব নিয়ে আলোচনা তো হয়নি এবং স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতিও দেননি। বিবৃতি দিলে কি দেবেন সেটা আমরা জানি না। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার স্ক্রিপ্টটা ভেঙে পড়েছে, কারণ স্ক্রিপ্ট তো ওটাই ছিল যেটা বিরোধীরা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে স্ক্রিপ্ট ছিল দুরকম হতে পারে। হয় এই পুলিশি বর্বরতা দিল্লিতে হয়েছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না, তাহলে তিনি চূড়ান্ত অপদার্থ, কারণ দেশে এত বড় একটা ঘটনা ঘটছে তিনি জানতেন এসব হয়েছে, অথবা হয়েছে তাঁরই নির্দেশে। সেটা যদি হয় তাহলে তিনি এর জন্য সরাসরি দায়ী। দুটোর মধ্যে যেটাই হোক সেটাই ওনার বিরুদ্ধে যাচ্ছে এবং এগুলোই ওনাদের চালু স্ক্রিপ্ট ছিল। যে আধা সামরিক বাহিনী, পশ্চিমবঙ্গে দেখবেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব রাজ্যের, কিন্তু সবসময় ওরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসেন। তো এইটাই পদ্ধতি যে প্রথমে ব্যান করার চেষ্টা করো, তারপর কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দাও, তারপরে ইডি সিবিআই হাজার হাজার জিনিস আছে। এইটা ছিল স্ক্রিপ্ট। তো ওনার কোনো দোষ নেই, স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্ক্রিপ্ট মেনেই চলছিলেন, কিন্তু হঠাৎই দেখা গেল স্ক্রিপ্টটা আর কাজ করছে না। ফলে উনি এখন গায়েব, ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। বিরোধীরা এরকম অভিযোগ করছেন। তো শুধু ওনার স্ক্রিপ্ট ভেঙে পড়েছে তা না, ধরুন আমাদের যিনি পেট্রোলিয়াম মন্ত্রী তাঁর স্ক্রিপ্টও ভেঙে পড়েছে। তো তিনি খুবই আইনসঙ্গত কাজকর্ম করছিলেন একদিন একটা ব্যাপার শোনা যাচ্ছিল যে E20 নিয়ে কিছু ভুল কথা বললেই নাকি পুলিশ ধরবে, FIR হবে। তা আমরা ভুল কিছু বলবো না। একটা জিনিস নিয়ে তো কোনো সন্দেহ নেই যে উনি হচ্ছেন পেট্রোলিয়াম মন্ত্রী, আর ওনার দুই যে ছেলে আছে তারা দুটি ব্যবসার মাথা, যারা অ্যালকোহল এই সমস্ত নিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকে। এবং সবাই জানেন যে E20-তে তেলের সঙ্গে অ্যালকোহল মেশানো হয়। তো এবার তাদের যে কোম্পানি আছে বা তারা যে কোম্পানির মাথা, সেই কোম্পানিগুলোর প্রফিট খুবই বেড়ে চলেছে। এটা তো সবাই জানেন এবং পুরোটাই আইনসঙ্গত। এটা একটা জিনিস। এবং হাল আমলে শোনা গেছে মহারাষ্ট্রের কয়েকটা বিশেষ ব্র্যান্ডের মদকে বাতিল করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে নানা কারণে, এবং সেখানেও অ্যালকোহল সরবরাহ করতে হবে। এবং কারা অ্যালকোহল সরবরাহ করে একমাত্র না হলেও যারা আখের রস থেকে অ্যালকোহল বানিয়ে তেলে ঢালে, তারা আখের রস থেকে অ্যালকোহল বানিয়ে মদ হিসেবে বেচতেও পারে। এ সম্পূর্ণ আইনসঙ্গত এবং এই স্ক্রিপ্ট অনুযায়ী ওরা চলছিলেন। বাকি সবাই দুর্নীতি করে
আর ওনারা সব কিছু আইনসঙ্গতভাবে করেন। তো এখন সেই স্ক্রিপ্ট ভেঙে পড়েছে। এই যে যুব সম্প্রদায় আছে তারা এই তথাকথিত আইনসঙ্গত জিনিসপত্র আর শুনতে রাজি নয়। শুনতে না রাজি হলে আপনারা কি করবেন বলুন তো? কিছু করার নেই, শুনছে না। চেঁচামেচি যদি করে তো একরকম ব্যাপার, ধরে পিটে দিতে পারেন, কিন্তু শুনছে না, মনে মনে বিদ্রোহ করছে, কি করবেন? কিছু করার নেই। তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হচ্ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই ভাবুন, তাঁরও একজন পুত্র আছে, তো তিনি খুব আইনসঙ্গতভাবে ভারতীয় ক্রিকেটের মাথা। এবার বেআইনি আপনি বলতে পারবেন না, খুব আইনসঙ্গত ব্যাপার। এবার ও ক্রিকেট খেলেননি তাও বলতে পারবেন না, কারণ ভারতবর্ষে আছে আর কখনো ক্রিকেট খেলেননি। কখনো হয়, এই ধরুন আমি তো পাড়ায় দিব্যে ক্রিকেট খেলতাম, অফ স্পিন বল করতাম, এবং সেই বল হয়তো আধ ইঞ্চি বা সোয়া ইঞ্চি ঘুরতো, আর বলের গতি হয়তো ছিল 80 কিলোমিটার, কিন্তু সেটা কথা নয়। ক্রিকেট আমিও খেলেছি। আর যদি পাণ্ডিত্যের কথা বলেন, সারা ভারতবর্ষে সবাই ক্রিকেট পণ্ডিত। ফলে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে অমিত শাহর যে সুপুত্র, তিনিও মহাপণ্ডিত ক্রিকেটে। ফলে তিনি যে মাথায় বসেছেন ক্রিকেট বোর্ডের, এতেও কোনো দোষ নেই, সম্পূর্ণ আইনসঙ্গত এবং ভালো ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে যুব সম্প্রদায় এই সমস্ত কথা আর শুনছে না, চিড়ে ভিজছে না, এবং কিছু করারও নেই, পুরনো স্ক্রিপ্ট কাজ করবে না। সেটা মোহন ভাগবত দিব্যি বুঝেছেন, এবং যে কোনো সময় এটা হতে পারে যে তিনি এই যে মাথায় বসে আছেন যারা 12 বছর ধরে শাসন চালিয়েছেন, আরএসএসকে টেকাতে উনি এদেরই বিসর্জন দিয়ে দিলেন। হতে পারে, হবে আমি বলছি না, কিন্তু হতেই পারে। ফলে অবস্থা ঘোরতর আর কি। কোনো স্ক্রিপ্ট কাজ করছে না, এবং বিরোধীদের অভিযোগ অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে আর দেখা যাচ্ছে না। যদিও প্রধানমন্ত্রী কোনো ক্রমে বিষয়টা একটু সামলাচ্ছেন, রিল টিল করে, কতটা সামলাচ্ছেন বলতে পারবো না, তো ওই নিয়েও তো খিল্লির বন্যা। তো প্রশ্নটা হচ্ছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন কোথায়? অনেকে ভাবছেন উনি বোধহয় বানপ্রস্থে যাবেন, কিন্তু কথাটা তা নয়, ওরকম হয় না। কোনো স্বৈরাচারী শাসককেই দেখবেন না যে বিক্ষোভ হচ্ছে, বেকায়দায় পড়েছে, অতএব ঝোলাটা কাঁধে তুলে চললাম আমি বলে চলে যায় না। তাহলে আর শাসন করা কেন? তারা শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। উনি কী করছিলেন আমি ঠিক জানি না একদিন ধরে, কিন্তু আমার একটা আন্দাজ আছে। মানে অনেকেই এই প্রশ্নটা করেছেন যে এই যে এইগুলো হয়ে গেল, বা তারপরে ধরুন বিহারে উপনির্বাচন হলো, বিহারের উপনির্বাচনে যে নিঃশব্দ বিপ্লবটা হয়ে গেল, দেখা গেল যে বিজেপির যে জমি সেটা কতটা ক্ষয়ে গেছে, মানে 40%-এরও বেশি সুইং হচ্ছে। তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন নির্বাচন কমিশন তখন কোথায় গিয়েছিল? তারা কিছু করতে পারলো না, তারা তো অনেক কিছু করার জন্য বিখ্যাত। স্বরাষ্ট্রমন্ত্রী তিনিই বা কোথায় গেলেন? এবার এতে বেআইনি কিছু নেই, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন কাজ করে না, দুটো আলাদা আলাদা সংস্থা। কিন্তু ওই তো আপনারা জানেনই আমরা কি বিশ্বাস করি আর কি করি না, যুব সম্প্রদায় কি বিশ্বাস করে আর করে না, সেটা আপনারা জানেন। ফলে আমার ব্যক্তিগতভাবে আন্দাজ, তা এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, নির্বাচন কমিশন বলুন, আলাদা আলাদা করেই বলুন, একসঙ্গেই বলুন, এরা ক্ষোভ মাপছিল, মানুষের ক্ষোভ কতটা, এবং ক্ষোভটা মেপে তারা দেখেছে যে বিপদ খুবই আসন্ন, এবং চুপি চুপি একটা জিনিস নিয়ে এসেছে যেটা নিয়ে খুব একটা হইচই হচ্ছে না। সেটা কি না, তারা এবার নিয়ে এসেছে ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য এক নতুন ফতোয়া, যাকে এক কথায় বলা যায় যে যুব সম্প্রদায়, যাদেরকে জেনজি বলা হচ্ছে, তাদেরকে ঝামেলায় ফেলার পদ্ধতি। মানে এই ব্যাটারা তোরা মনে মনে বিক্ষোভ কর, কিন্তু এই যে 40% সুইং, এ তো আর কোনো নির্বাচন কমিশন বা অমুক তমুক কেন্দ্রীয় বাহিনী দিয়ে এটাকে তো ম্যানেজ করা যাবে না। ফলে উপায় একটাই, যে যুব সম্প্রদায় যদি ভোট দিতে ঝামেলায় পড়ে, সেটাই একটা ভালো পদ্ধতি। তো আন্দাজ করছি সেরকম একটা পদ্ধতির ফন্দি কিন্তু আঁটা হচ্ছে। তো সেটা কি না, ভোটার তালিকায় নাম তোলার নতুন পদ্ধতি আনা হয়েছে। কি সেটা না, নতুন ভোটারদের এবার তালিকায় নাম তুলতে গেলে বাবা এবং মায়ের এসআইআরের তথ্য দিতে হবে। তো একদিন পর্যন্ত বাবা মায়ের ইনফরমেশান দিতে হচ্ছিল, তথ্য দিতে হচ্ছিল, কিন্তু বাবা মা এসআইআরে পাস করেছেন না ফেল করেছেন, কি তাদের স্ট্যাটাস, সেই তথ্য দিতে হচ্ছিল না। কিন্তু এই নতুন প্রজন্মের লোকজনকে সেটাও দিতে হবে। এবার তার ফল কি হবে? তো আমরা যারা ম্যাপিং আর লজিক্যাল ডিসক্রিপেন্সি পশ্চিমবঙ্গে দেখে এসেছি, তো সেই বস্তুগুলো কি খুঁড়োর কল সে আমরা বিলক্ষণ জানি। তো প্রথমে ধরুন নামের বানান ভুল আসবে, ফলে ম্যাপিং পাওয়া যাবে না। তারপর আসবে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা খায় না মাথায় দেয় কেউ জানে না। এবং তারপর আসবে সাক্ষাৎ এআই, সেটা আদৌ এআই কিনা কেউ জানে না। এবং যদি কারো বাবা মার এসআইআরে কোনো কারণে নাম না উঠে থাকে, তাদের তো সরাসরি বলা হবে তোমরা বাবু ভোট দেবার যোগ্য নয়। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, নির্বাচন কমিশনই বলুন, তারা যে ভয়ে কাঁপছে,
এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নইলে এই অদ্ভুতুড়ে 21 আইন আনা হতো না। তো এই অনুপম বলুন, অদ্ভুত বলুন পদ্ধতি প্রয়োগ করে পশ্চিমবঙ্গে আন্দাজ 34 বা 35 লাখ লোককে বাদ দেওয়া হয়েছে। তো তারপর তাদেরকে বাদ দিয়ে ভোট হয়েছে এবং সেটাকে মিডিয়া দিয়ে প্রচার করে বলা হয়েছে জনরায়, জনাদেশ। তো কোন জনাদেশে 5% লোককে বাদ দিয়ে ভোট নেওয়া হয় সেটা আমার জানা নেই। 5% যেখানে ভোটের মার্জিন, তথাকথিত মার্জিন, তারপর তো গণনা টননা আছে, কিন্তু সেসব বাদই দিলাম। এবং ইভিএম পুড়ে যাওয়া সেটাও বাদ দিলাম গণনার সঙ্গে, ওসব বাদ দিন। কিন্তু 5% লোককে বাদ দিয়ে কোথাকার ভোট পৃথিবীর কোথায় হয় আমাদের জানা নেই। তো এবং শুধু সেখানেই শেষ নয়, 35 লাখ বা 34 লাখ যাই বলুন, তাদের কি হচ্ছে সে নিয়ে কোনো আপডেট নেই। একটা ট্রাইব্যুনাল নাকি হয়েছে, সেখান থেকে আবার ইতিমধ্যে একাধিক বিচারপতি পদত্যাগ করে ফেলেছেন। খুব সম্ভবত পরের ভোটেও এই 34-35 লাখ লোকের বেশিরভাগ অংশটাই বাদ থাকবেন। তো তাদের যে অবর্ণনীয় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তারপর মাথার উপর আছে বেনাগরিক হয়ে যাওয়ার আশঙ্কা, এবং এরপর তাঁদের ছেলেমেয়েরাও কিন্তু একই যন্ত্রণায় ভুগবে। কই বাবা, তোমার তো বাবার নাম বা মায়ের নাম এসআইআরে ওঠেনি, ফলে তোমার সমস্যা। তো এইটা তো সরাসরি সমস্যা। এছাড়াও অজস্র ফ্যাকড়া বেরোতে থাকবে। আন্দাজ করতে পারি যেরকম বেরিয়েছে, তোমার ম্যাপিং মিলছে না, তোমার বাবার সঙ্গে তোমার নাম মিলছে না, বাবা এসআইআরে নেই, তোমার মা 1973 সালে ভারতবর্ষেই জন্মেছিলেন, প্রমাণ দাও, নিয়ে এসো বাড়ি জমির দলিল, বার্থ সার্টিফিকেটটা কোথায় গেল, তোমার নয়, তোমার বাপ মার। তো ইত্যাদি প্রভৃতি। তো পুরোটাই যে সুকৌশলে করা হবে এবং তারপর ট্রাইব্যুনাল নামে একটা খুঁড়োর কল ঝরানো হবে, এটা আশঙ্কা করাই যায়। আশঙ্কা বা আন্দাজ করুন, সেটা করছি। ফলে ওরা কিন্তু বসে আছে তা নয়, উনি ঝামেলায় পড়েছেন ঠিক, এবং ঝামেলায় পড়েছেন বলে এরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছেন বসংবদ নানা এজেন্সিকে ধরে, এটা আন্দাজ করা যায়। নইলে যুব সম্প্রদায়ের নাম তোলার ক্ষেত্রে এই ধরনের ফ্যাকড়া আনা হতো না, এবং বাকি জিনিসগুলো নিয়ে হইচই হচ্ছে বলে এই জিনিসটা নিয়ে হইচই একটি চাপা পড়ে গেছে। তো ফলে এই জন্যেই আসল ইস্যুগুলোতে কিন্তু অবিলম্বে ফেরা দরকার। কারণ এটা একটা এসআইআর একটা জ্বলন্ত ইস্যু, এবং সেটাকে প্রয়োগ করা হচ্ছে, আশঙ্কা করা যাচ্ছে যে যুব সমাজকে ভোটাধিকার থেকে আটকে দেবার একটা সম্ভাব্য পদ্ধতি হিসেবে। সেটা কেন সম্ভব হচ্ছে, ইস্যুগুলোতে কেন ফেরা দরকার? সেটা সম্ভব হচ্ছে কারণ 2003 সালে নাগরিকত্ব আইনে যে সংশোধনীটা হয়েছিল সেই কারণে। তার আগে ভারতবর্ষে সমস্ত লোকই জন্মসূত্রে নাগরিক হতে পারত। কে বাবা মা কোথায় ছিলেন, কি হয়েছেন, হনলুলু না হন্ডুরাস কোথায় জন্মেছেন, কেউ পরোয়া করতো না। তো সেটা সারা পৃথিবীতেই এরকম হয়, যে কোনো সভ্য দেশে। তো এই 2003 সালে নাগরিকত্ব আইনটা আনার পর সর্বপ্রথম বলা হয়, তারপর সেটাকে আরও কড়া করা হয়, যে বাপ মায়ের নাগরিকত্বের উপর ছেলে মেয়ের নাগরিকত্ব নির্ভর করবে। তো সারা পৃথিবীতে আগেই বললাম যে কোনো সভ্য দেশে এরকম হয় না। আপনি একটা দেশে জন্মেছেন মানে হচ্ছে আপনার নাগরিকত্ব একদম বাই ডিফল্ট আছে। আপনার বাবা হনলুলুর নাগরিক ছিলেন, আপনার বাবা ঘানাতে ছিলেন কিনা, আপনার মা বাংলাদেশে ছিলেন কিনা কোনো এক সময়, বিশেষ করে আমাদের তো এই দেশভাগের একটা বেদনাহত স্মৃতি আছে, ফলে এটা আরও বর্বরচিত। কিন্তু এমনি কোনো স্বাভাবিক সভ্য দেশে এটা হয় না। তো যাই হোক, আমাদের 2003 সালে এই আইনটা পাস করা হয়েছে। সে সময় শাসক বিরোধী যারা ছিলেন সবাই দুহাত তুলে সমর্থন করেছিলেন। কেন করেছিলেন বোঝা শিবেরও অসাধ্য, কিন্তু ওইটাকেই এখন ব্যবহার করা হচ্ছে ভোটাধিকার চেপে দেওয়ার জন্য। তো যেরকমভাবে ইউএপিএ বলুন, ইডি সংক্রান্ত যে আইনটা বলুন, অর্থনৈতিক অপরাধের, সব কটাই কালা আইন, সেগুলো পাস করা হয়েছিল। শাসক বিরোধীরা সবাই বলেছিলেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো, দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে লড়া হচ্ছে, কিন্তু আসলে সেগুলো প্রয়োগ করা হচ্ছে আমাদের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে। তো এই গুন্ডা দমন আইনের এরকম একটা প্রচেষ্টা, সেটা একটা জুমলা, কিন্তু সে নিয়ে অন্য অনুষ্ঠান করতে হবে। তো কথা হচ্ছে যে এইটা থাকলে কিন্তু এই আশঙ্কা সবসময় থাকবে। শাসক যে থাকবে, মানে 2003 সালের আইনটা যদি থাকে, তো এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে। যে যখন শাসক থাকবে একটা সুযোগ আছে, সে নিজের মতো ভোটার বেছে নেবে। এটা তো হয় না, মানে গণতন্ত্রে ভোটাররা শাসককে বেছে নেন, কিন্তু এই আইনটা থাকলে শাসকরা এই আইনটার অপপ্রয়োগ করে দেখিয়ে দিতে পারে, বেছে নিতে পারে যে নিজে আমার ভোটার কে কে হবে। অপপ্রয়োগ তো একটা জিনিস, যদি অপপ্রয়োগ নাও হয়, কোনো সভ্য দেশে এই জিনিস হয় না, এবং এই সুযোগ কোনো শাসককে করে দেওয়া হয় না। কারণ শাসক কবে অপশাসক হয়ে যাবেন কেউ তো জানে না, এবং তাকে যদি অধিকার দেওয়া হয় যে বাবা তুমি ঠিক করে নাও যে কে কে ভোট দেবে, তাহলে তো সে চিরস্থায়ী শাসক হয়ে যাবে। ফলে
মূল দাবিতে ফেরা উচিত যে 2003 সালের ওই সংশোধনীটা সম্পূর্ণ বাতিল করতে হবে, এক। আর দুই হচ্ছে সম্পূর্ণ একদম নতুন করে দ্বৈত নাগরিকত্ব ভারতবর্ষের ক্ষেত্রে আনতে হবে। ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশে আছে, যে কোনো সভ্য দেশে আছে, না বলছি না যে ধরে ধরে সবাইকে দ্বৈত নাগরিক করে দিতে হবে, তা নয়, কিন্তু একজন মানুষ অন্য দেশের নাগরিক হলেও ভারতবর্ষের নাগরিক হতে পারেন, যেমন পারেন সুইজারল্যান্ডের নাগরিক হতে, সুইডেনের নাগরিক হতে, আমেরিকার নাগরিক হতে, বাংলাদেশের নাগরিক হতে। দুটো দেশের নাগরিকত্ব কোনো অপরাধ নয়। বিশেষ করে ভারত এবং বাংলাদেশ বা ভারত এবং পাকিস্তান, এই বহুখণ্ডিত উপমহাদেশের ক্ষেত্রে এটা ভীষণভাবে জরুরি। তো এই দাবিটাই ফেরা দরকার। তো এই নিয়ে বিশদে একটা অনুষ্ঠান করব। তো এইটা কিন্তু এমনি না। 2003 সালের নাগরিকত্ব আইন এবং দ্বৈত নাগরিকত্ব, এই দুটোই হচ্ছে মানুষের ভোটাধিকারের প্রশ্ন। এটা 35 লাখ মানুষের ভোটাধিকারের প্রশ্ন, গোটা ভারতের যুব সমাজ, যাদের জেনজি বলা হচ্ছে, তাদের ভোটাধিকারের প্রশ্ন। তো এই বিষয়গুলো অবিলম্বে তোলা উচিত। এই বিষয়গুলো যদি এখনও না তোলা যায়, এই কথাগুলো হচ্ছে বিরোধীদের, তো বিরোধীরা আছে কি করতে, এই প্রশ্ন কিন্তু এবার উঠে যাবে। বিহারের ওই যে নির্বাচন বললাম, যেটা কার্যত একটা ভূমিধস বিজেপির পক্ষে, সেটা কিন্তু শুধু বিজেপিকে দোষিয়ে দিয়েছে তা না, বিরোধীদের বিরোধিতার ধরনকেও একদম প্রশ্নচিহ্নের সামনে ফেলে দিয়েছে। জিতেছেন প্রশান্ত কিশোর। তো বিরোধী থাকতে হলে সব দিক বাবা বাঁচিয়ে চলবো, এও হয় ও হয় এইসব বলে চলবো, এইসব কিন্তু এই যুগ শেষ। একদম পরিষ্কার যুব সমাজের সামনে নিজের এজেন্ডা, নিজের বক্তব্য সোজা স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলতে হবে, এটা এখন সময়ের দাবি। তো বিজেপি একটা সময় জিতেছে, কারণ বিজেপি নিজের এজেন্ডা বলতে দ্বিধাবোধ করেনি, সেই নাগরিকত্ব আইনই হোক আর 370 বিল। আমি এগুলোর বিরোধী, কিন্তু বিজেপি নিজের এজেন্ডা স্পষ্ট করে বলেছে, এটা একটা সততা আছে তাদের মধ্যে। তো বিরোধীরা অন্তত সেই সততাটুকু দেখাবেন, তার থেকে এক ধাপ বেশি দেখাবেন, এটাই হচ্ছে প্রত্যাশিত। তো ভোটাধিকার রক্ষার জন্য যে আসল সমস্যা, সেটার দিকে তারা নজর দেবেন। এর আগে এসআইআর নিয়ে যথেষ্ট পরিমাণে আন্দোলন তারা করেননি, আমরা দেখেছি। নানা ছুতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কোনোভাবে ম্যানেজ করে দিই। ওই সময় কিন্তু ওই সময় পেরিয়ে গেছে, কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যাবে না। স্পষ্ট কথা সোজা করে বলতে হবে। ফ্রম দ্য বেসিক্স একটা কথা বলা হয়, একদম প্রথম সূত্র থেকে কথাগুলো বলুন, ঘেঁটে দেওয়ার চেষ্টা করবেন না নানা রকম বুলি প্রয়োগ করে। এই বেসিক ব্যাপারটা, একদম প্রাথমিক সূত্রের ব্যাপারটা যুব সমাজ কিন্তু বোঝে, এবং দেশের মানুষ এটা বুঝতে শুরু করেছে। সোজা করে বলা। তো ফলে বিরোধীদের বলবো, আপনারা এই প্রশ্নগুলো তুলুন, নইলে কিন্তু বিরোধিতা অন্য গতি খুঁজে নেবেন। তো এই সোজা করে বলার মধ্যে অনেকগুলো বিষয় আছে, আজকে লম্বা হয়ে গেছে, আজকে বলবো না। যেমন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, শিক্ষানীতি বাতিল করে শিক্ষাকে রাজ্য তালিকায় ফেরানো আছে, কালা আইনগুলো সম্পূর্ণ বাতিল করা আছে। বস্তুত যে যে ভারতীয় ন্যায় সংহিতা আছে, তার একটা সম্পূর্ণ ঝাড়াই বাছাই দরকার। এই সমস্ত কথাগুলো স্পষ্ট করে বলা উচিত। মানে যে সমস্ত আইনে ছাত্রদের ধরা হচ্ছে বা ধরার চেষ্টা করা হচ্ছে, আইনগুলো থাকবে কেন? বিক্ষোভ দেখানো তো অধিকার, বাক স্বাধীনতা তো অধিকার। তো এইগুলো পরিষ্কারভাবে ন্যায় সংহিতায় ঢোকাতে হবে। তো এইগুলো নিয়ে পরে আলাদা করে অনুষ্ঠান করব, সে আলাদা করে বলা যাবে। কিন্তু আজকের দাবি একটাই, যে যদিও বিজেপি নড়বড় করছে, স্বরাষ্ট্রমন্ত্রী নড়বড় করছেন, প্রধানমন্ত্রী নড়বড় করছেন, মোহন ভাগবত বেসুরে গাইছেন, কিন্তু একটা পেঁয়াজ কষা হয়েই চলেছে। এইটাই হচ্ছে বিরোধীদের সুযোগ, যদি তারা বিরোধী থাকতে চান, সোজা কথা স্পষ্ট করে বলার। এই সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললে কিন্তু তারা আর ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে হয় না। এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তার মানে এই নয় হাতছাড়া করলে বিরোধিতা উঠে দাঁড়াবে না, অন্য আকারে উঠে দাঁড়াবে। সেটা কী হবে আমরা জানি না, আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ভারতবর্ষে। তো এই হলো আজকের বিষয়। বিরোধীরা আশা করব এই সুযোগটা লুফে নেবেন, গলার আওয়াজ তুলবেন, যেটা এখন তাদের আসল কর্তব্য। আর আমরাও পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন করবেন, রোজ গুরুচণ্ডালী লিখে সার্চ করবেন এবং এসে অনুষ্ঠানগুলো দেখবেন। যদি পছন্দ করেন আর বন্ধুবান্ধবদের পাঠাবেন, অতি অবশ্যই যেন তারা দেখেন। আর আমাদের দোকান আছে কলেজ স্ট্রিটে, পুটিরামের উল্টো দিকে। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, সেখানে চলে আসবেন, বইপত্র নেড়ে ছেড়ে দেখবেন। আমি থাকবো না, কিন্তু লোকজন থাকবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।